প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে 2024 সালের জুলাই মাসে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আওয়ামী বিরোধী সব পক্ষ মিলে দলটির নেতাকর্মীদের উপর চড়া হয়েছে। ক্ষমতা দখল করেই রাস্তায় থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। তারপরে সকলে একজোট হয়ে তাদের বিরুদ্ধেই হত্যা ও নাশকতার অসংখ্য মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দল শত শত হয়রানিমূলক মামলা দায়ের করেছিল, যা তারা এখন প্রত্যাহার করতে চায়। এর মধ্যেই এটি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। সেই আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটা নির্যাতন, নিপীড়ন এবং জুলুম নিয়ে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, সেটি আজকে বিশ্লেষণ করব আপনাদের। 2024-এর পরে যা ঘটেছে তা তো ভয়াবহ। নতুন সরকার ক্ষমতায় এসে অপারেশন ডেভিল হান্ট নামে সারা দেশে অভিযানের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছে। গ্রেপ্তার হয়েছে লাখ লাখ মানুষ। আর মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে জেলে অন্তত 100 জন মারা গেছেন। জেলে এবং হেফাজতে নির্যাতনের এমন ঘটনার পরও সরকার নিশ্চুপ। যৌথ বাহিনীর হাতে আটক কুমিল্লার তৌহিদুল ইসলামের মৃত্যু সেই নৃশংসতার এক মর্মান্তিক উদাহরণ। সেনা সদস্যদের হাতে নির্যাতনে তার মৃত্যু দেশ জুড়ে তোলপাড় তুললেও তদন্ত আজও শেষ হয়নি। ক্ষমতা দখলের পরপরই দেখা যায় আওয়ামী বিরোধী সব পক্ষ, বিএনপি, জামায়াত, কিংস পার্টি, এনসিপি, কিছু বাম দল, তথাকথিত নাগরিক জোট একজোট হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নেমে পড়ে। রাস্তায় থাকা আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়, গ্রামে গ্রামে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়। তারপর শুরু হয় মামলা হামলার মহড়া। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা, নাশকতা, চাঁদাবাজি, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকারও করছেন যে তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক মামলা করেছে, যা এখন তারা তুলতে চান। কিন্তু আওয়ামী লীগের জন্য দুঃসময় থেমে থাকেনি। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে অপারেশন ডেভিল হান্ট চালায় তা মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে পরিকল্পিত অভিযান। সেই অভিযানে গ্রেপ্তার করা হয় লাখ লাখ নেতাকর্মী এবং সমর্থকদের। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী কারাগারে এবং রিমান্ডে অন্তত 100 জন মারা গেছেন। জেল, থানা এবং যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন এখন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিবিসি বাংলার রিপোর্টগুলো সেই চিত্রকে উন্মোচন করেছে। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু তার মধ্যে সবচেয়ে আলোচিত। সেনা এবং সিভিল পোশাকধারী সদস্যরা গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে হাসপাতালে দেখা যায় তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন, পিঠ কালচে হয়ে আছে, পেটের দুই পাশে ফুটো, পাঁজরে রক্ত জমাট। এটি শুধুমাত্র তৌহিদুল ইসলাম নয়, যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সবার ক্ষেত্রে একই রকম ভাবে এরকম নির্যাতন করা হয়েছে। তার ভাইয়ের কান্না ভেজা কণ্ঠে পরিবারের বর্ণনা এখন সারা দেশে মানুষের কানে বাজার কথা। আর এটাই প্রথম নয়। যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু, গণপিটুনি, গুম এবং অভিযানে নিহত, এসব শব্দ এখন বাংলাদেশের নতুন অভিধানের অংশ হয়ে দাঁড়িয়েছে। এটাকে আমি নাম দিয়েছি জুলুম অভিধান। যারা বলেছিল শেখ হাসিনার পতনের পর দেশের আইনের শাসন এবং মানবাধিকারের সুবাতাস বইবে, তারা এখন গভীরভাবে হতাশ, না হলে নিশ্চুপ, একদম কবরের নিস্তব্ধতা নেমে এসেছে তাদের কাছে, তাদের কণ্ঠে। ইউনূস সরকারের 6 মাস পার হতে না হতেই দেখা গেছে যে বিচার বহির্ভূত হত্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা হেফাজতে 21টি মৃত্যু ঘটেছে, যার মধ্যে 12টি ইউনূস সরকারের আমলে। যৌথ বাহিনীর অধীনে 7 জন, পুলিশের কাস্টডিতে 3 জন। এর পাশাপাশি মব জাস্টিস বা গণপিটুনির নামে নৃশংস হত্যার সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। গত বছরের তুলনায় 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর এই 4 মাসে গণপিটুনিতে মৃত্যু 96 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলনা, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি সব জায়গায় একই গল্প। চোর বা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা। পরে পুলিশের বক্তব্য জনতা নাকি উত্তেজিত হয়ে গেছে, সে কারণে এটা করেছে। আর প্রোপাগান্ডা সচিব তো বলেই দিয়েছেন এটা নাকি প্রেসার গ্রুপের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ভাত খেতে দেওয়া হয়েছিল। খাওয়া শেষে আবারও মারধর চলে যতক্ষণ না তার মৃত্যু হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নাচ গানের তালে
পেটানো হয়, তার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনা শুধু আইনহীনতা নয়, মানবিকতা অবক্ষয়ের প্রতিচ্ছবি। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, একজন মানুষও যদি হেফাজতে মারা যায় সেটাই আইনের ব্যর্থতা। জেলখানা বা পুলিশ কাস্টডি কখনো মৃত্যুর জায়গা হতে পারে না। তিনি সতর্ক করেছেন, সরকার যদি এখনই নিয়ন্ত্রণ না নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আন্তর্জাতিক মহলে কি হচ্ছে এবার সেটা বলছি। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তার প্রতিক্রিয়া। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আগেই অভিযোগ গিয়েছিল, এবার জেনিভায় অনুষ্ঠিত আইপিইউ ২১৬তম অধিবেশনে তা আরো এক ধাপ এগিয়ে গিয়েছে। আইপিইউ বা আন্তঃসংসদীয় ইউনিয়ন বিশ্বের প্রভাবশালী সংসদীয় কূটনৈতিক সংস্থা, তাদের এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত 10 দফা সিদ্ধান্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের 6 জন নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে উল্লেখ করা হয়েছে এই উদ্বেগে বা এই 10 দফায়। আইপিইউ জানিয়েছে, এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, অমানবিক আটক অবস্থা এবং ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, আগস্ট 2024 থেকে প্রেরিত তাদের একাধিক চিঠির জবাব ইউনূস সরকার দেয়নি। ট্রাইব্যুনালের বিচার পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ায় স্বাধীন তদন্ত বাধাগ্রস্ত হয়েছে। তারা 4 জন আটক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন ও ফারুক খানের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে এবং মানবিক কারণে জামিন বিবেচনার আহ্বান জানিয়েছে। এছাড়া আইপিইউ বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যারা কারাবন্দী নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে এবং সরকারের সঙ্গে বৈঠক করবে। সংস্থাটি আহ্বান জানিয়েছে 2026 সালের নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে। তাদের স্পষ্ট বক্তব্য, গণতন্ত্র মানে প্রতিহিংসা নয়, অংশগ্রহণ। এই 10 দফা সিদ্ধান্ত শুধু কোনো ঘোষণা নয়, এটি আন্তর্জাতিক অঙ্গন থেকে ইউনূস সরকারের উপর সরাসরি কূটনৈতিক চাপ। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে প্রশ্ন তুলছে, একজন নোবেল জয়ী মানবাধিকার এবং দারিদ্র বিমোচনের প্রতীক, যিনি সারা জীবন অহিংসা এবং ন্যায় বিচারের কথা বলেছেন, তার নেতৃত্বে কেন বাংলাদেশে এমন মানবাধিকার বিপর্যয় ঘটছে? ব্রিটেন থেকেও এখন বাংলাদেশে রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নে সরব হচ্ছে প্রভাবশালী নেতারা, সংসদ সদস্যরা। ব্রিটিশ হাউস অব কমন্সের হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনী অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এমন একটি অবাধ, স্বচ্ছ এবং সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণের নির্বাচন আয়োজনের, যেখানে বাংলাদেশের পুনর্নির্মাণে প্রত্যেক মত ও পথের মানুষ সমান সুযোগ পায়। ব্ল্যাকম্যান স্মরণ করিয়ে দিয়েছেন, ইউনূস সরকার আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু বাস্তবে গণতান্ত্রিক সংস্কার এবং সাংবিধানিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, সেই মর্যাদার জায়গা থেকেই আমাদের প্রত্যাশাও বেশি। সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ যাতে রাজনীতির ও সমাজের পুনর্গঠনের অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের আন্দোলনের পর যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি, বিশেষ করে সংখ্যালঘুরা, তাদের নিরাপত্তা, মর্যাদা এবং রাজনীতিতে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। বব ব্ল্যাকম্যানের মতে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বলে দেয়, এই জাতির আত্মপরিচয় সংগ্রামের ফসল। তাই প্রতিশোধ নয়, সমতা এবং ন্যায়ের ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ে তোলাই এখন সময়ের দাবি। এমন অবস্থায় দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে বাধ্য বা পড়েছে। এক সময় তার নাম শুনলেই দারিদ্র বিরোধী সংগ্রাম, নারীর ক্ষমতায়ন, নোবেল শান্তি পুরস্কারের গৌরব মনে পড়ত। আজ সেই নামের সঙ্গে যুক্ত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং দমন নীতির সঙ্গে। আইপিইউ, জাতিসংঘ, আইসিসি সব জায়গা থেকে এখন এই চাপ বাড়ছে ডক্টর ইউনূসের সরকারের উপর। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, যারা শুরুতেই ইউনূস সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল, তারা এখন আর নীরব নয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মানবাধিকার পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, না না না, আমরা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাচ্ছি না।
কিন্তু এমনি এমনি তো সরকারি কথা বলার কথা নয়। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি আসছে, এরকম প্রশ্ন না করতেই আপনি হঠাৎ করে বলে দেবেন যে আমাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে না, তার মানে কোথাও না কোথাও আলোচনা হয়েছে, তাই না? বাংলাদেশের ভেতরেও এই সরকার এখন আস্থা হারানোর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। যাদের মুক্তি, গণতন্ত্র আর মানবাধিকারের নামে আন্দোলন হয়েছিল, তারা আজ ভয় পাচ্ছে কোন রাতে কে কাকে তুলে নিয়ে যাবে, রাস্তায় নামলে প্রাণ যাবে কিনা। সেই আতঙ্কে সাধারণ মানুষ এখন জাস্ট চুপ হয়ে গেছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বুঝতে পারছেন তিনি আসলে কি পথ বেছে নিয়েছেন? একজন নোবেল জয়ী, যিনি সারা বিশ্বের দরিদ্র মানুষের আশার প্রতীক ছিলেন, আজ তার নামে জড়াচ্ছে নির্যাতন, হত্যা, দুর্নীতি, কোটি কোটি টাকা বিদেশে পাচার, প্রতিহিংসা আর আন্তর্জাতিক তদন্তের মধ্যে তার নাম আসছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে, শেখ হাসিনার বিপক্ষে কাজ করতে গিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিজেই আন্তর্জাতিকভাবে তার অর্জিত খ্যাতি হারাতে বসেছেন। জাতিসংঘ, আইসিসি এবং সর্বশেষ আইপিইউ যেভাবে ইউনূস মহাজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে, তাতে তার ভবিষ্যৎ মানে ক্ষমতা তো তাকে একদিন না একদিন ছাড়তে হবে, তাই না? এবং বিদেশিদের সামনেও তাকে আসতে হবে। তখন তিনি বুঝবেন কি পেয়ে আসলে তিনি কি হারিয়েছেন। তিনি আসলে আর আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানোর অবস্থায় থাকবেন না, এটি নিশ্চিত। সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, পেয়েছেন 5 বছরের কারাদণ্ড। স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা। তাদের অভিযোগ, এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। তাদের আশঙ্কা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন, শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে 2 প্রক্রিয়া চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাচ তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহু দূর। সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে পোস্ট দিয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে, কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে, এ রায়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি। বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া। বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায়। টানা 15.5 বছর দেশ শাসনের পর 24শে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে। তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা হয়েছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে। পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা করা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ, হি চেকওয়েস ফ্রম ভার্ডিক্ট শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।
রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে, একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে, যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তড়ি ঘড়ি করে ডায়াসে ছুটে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে, আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না। দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা, এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে। শুরু থেকে আইসিটিতে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে। আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক। ৭১ যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য ১৯৭৩ সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনে কেবল ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট। আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র দুই জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টির উল্লেখ রয়েছে। ফলে ২০২৪ সালের ঘটনা এই আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছেন। এমনকি সরকারের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন। তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয়। সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির এখতিয়ার বর্তমান সংবিধানে নেই। ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন। আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হলেও সেখানে বলা আছে, অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায়ের, তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। অর্থাৎ সংসদ যেটা করতে পারে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না। আইসিটি আইন পরিবর্তন করে ২০২৪ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের, কারণ এটি কেবল ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত। আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি। সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন, তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই। আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত ১০টি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয়, সেটিও নেই। এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল। এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন। দর্শক, অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয়, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, তাহলে এই রায় সফল হবে। তিনি লিখেছেন, যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে। দর্শক, এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে, বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মার লিডার শেখ হাসিনা টু ডেথ। এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণও প্রকাশ করেছে। এসব বিশ্লেষণে বলা হয়েছে, ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে আমরা এর আগে দেখিয়েছিলাম, ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফিরানো সম্ভব নয়।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে 2 প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে। এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা 3 পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে, এই রায় তাদের নজরে এসেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে, বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না। দর্শক, গত বছরের 5ই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত। তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে। অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে। চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এদিকে দিনভর সরকার আস্থাভাজন একটি গ্রুপ ধানমন্ডির 32 নম্বর বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল। সেখানে পুলিশের উপর তারা আক্রমণও করেছিল। তবে সরকারি একটি সূত্র বলছে, যে 2টি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে। দর্শক, বেসরকারিভাবে 6টি প্রতিষ্ঠান এ ধরনের এক্সকাভেটর ভাড়া দিয়ে থাকে, কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই 6টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার 32 নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে? 32 নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে। একাধিক সূত্র বলছে, রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে। সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে, সেখানেও এমন আশঙ্কার আঁচ পাওয়া গেছে। সরকারি বিবৃতিতে বাংলাদেশি জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ, হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। দর্শক, গত 5ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল। সরকার একটি সূত্রের আশঙ্কা, সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না, সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলোতে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী